আসুন পুলিশ ভাই ও বোনেরা, আমরা শুরু করছি আজকের এপিসোড। আমাদের শুরু করছি আজকের এপিসোড। সবাই চলে আসুন। আমরা আজকে শুরু করছি আজকের এপিসোড। পুলিশ পদোন্নতিতে কি কি লাগবে এই বিষয়গুলো আমরা আজকে বলতে এসেছি। খুব তাড়াতাড়ি আমরা শেষ করি। আমরা প্রথমে পুলিশ পদোন্নতিতে যেটা শেখাতে চাই, প্রথমে আমরা আইনের বিধানগুলো শিখে ফেলবো, তারপরে হচ্ছে ভিন্ন একটা সুরে আমরা যাব ইনশাল্লাহ। আলো ঠিক আছে কিনা একটু আমাদেরকে বলেন। প্রথম কোশ্চেন আমাদের চলে যাচ্ছে। প্রথমে আমরা পড়াবো পুলিশ পদোন্নতির আজকের সিআরপিসিটাকে ভালোভাবে দেখাবো। দেখা যাক সিআরপিসিতে এফআইআর যখন করতেছে কিভাবে হচ্ছে দেখি। এই স্টাইলে হচ্ছে আমাদের এফআইআর সাহেব। আমরা একটু সুন্দর করে দেখব। আসুন আমরা শিখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি এফআইআর। এই এফআইআর থেকে করতে হবে আপনাদের কোন কোশ্চেনটা আসবে, কোন প্রশ্নটা আসবে, বিশেষ করে আমরা সেটা শিখে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এফআইআর ভদ্রলোক। তো এফআইআর এর যে বিষয়টা আমরা দেখতেছি, আইনের বিধানটাকে, যেহেতু পুলিশ পদোন্নতিতে আইনের বিধান আসে, তো আইনের বিধানটাকে আমরা প্রথমে দেখে ফেলব। তো প্রথম যে আইনের বিধানটা আমরা দেখব, এই সাইটে লিখবো যে ফৌজদারি কার্যবিধিতে আসলে এটা কোথায়। আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে এইটা আছে 154 ধারা, বাংলাদেশেও লিখতে পারবেন 154 ধারা। আর দ্বিতীয় যে বিষয়টা, এরপরে আমরা দেখব পিআরবি। পিআরবি জিনিসটা আমরা বুঝি যে বাংলাদেশেও যারা লিখবে বাংলাদেশেও লিখতে পারবে পুলিশ ভাই বোনেরা, টেনশনের কিছু নাই। পিআরবি থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 243 প্রবিধান, লক্ষ্য রাখেন। এরপরে আমরা যেটা দেখব, লক্ষ্য রাখেন যে এরপরে হচ্ছে বিপি ফর্ম। বিপি ফর্ম আপনার বাংলাদেশ পুলিশ যে ফর্ম আছে, এই ফর্মেও কিন্তু আমরা সেটার ফর্ম নাম্বার 27 সেটা দেখতে পারি। যা লাগবে, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। আমাদের পুলিশ পদোন্নতিতে, এই পদোন্নতিতে যতটুকু দরকার ততটুকু পড়তে হবে। পদোন্নতিতে বেশি পড়ার সময় নাই, বেশি মনে থাকবে না জব করার পর। কিন্তু যতটুকু লাগবে এই বিধানগুলো, এই যে 154 ধারা এটা, আর এটা প্রবিধান বা বিধিও লেখা যাবে, কোনো সমস্যা নাই। আর বিপি ফর্ম এটা। আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখা উচিত যে বাংলাদেশ ফর্মও একটা আছে, এটাও জেনে রাখা ভালো বলে আমরা ল ডক্টর মনে করতেছে। তো বাংলাদেশ ফর্ম নাম্বার এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5356, 5356তে বসে আছে। তাহলে এখানে আমরা এইটুকু করব এফআইআর। এখন এই যে এফআইআর এটা দেখতেছেন, একজন পুলিশ কিন্তু মামলা আমলে নেয় 154 ধারা। লক্ষ্য রাখেন, কোশ্চেন যদি আসে পুলিশ মামলা আমলে নেয় কোন ধারা, এইটা কিন্তু কোশ্চেন আসবে। তো পুলিশ মামলা আমলে নিচ্ছে কিন্তু ওই যে সিআরপিসির এই ধারাতে পুলিশ মামলা আমলে নিচ্ছে। তার মানে 154 ধারায় কিন্তু পুলিশ ভাই বোনেরা আপনাদের এক ক্ষমতা আছে মামলাটাকে আমলে নিয়ে। এবার প্রশ্ন হৃদয়ে দানা বাঁধতে পারে, তাহলে পুলিশ যদি এটা নেয়, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা বিচারিক ম্যাজিস্ট্রেট নেয় 190 মামলা আমলে, এবং এক্সিকিউটিভ যারা বিসিএস থেকে আসে তারা নেয় 190 4 ধারা থেকে। এবার সেশন জাজ যে দায়রা জজ মামলা আমলে নেয় 193। সরাসরি দায়রা জজের মামলা আমলে নেওয়ার এখতিয়ার নাই, যখন তাকে 191 প্লাস 193 ট্রান্সফার করে দেওয়া হয়, বিচার করে দেয়। তো এখানে শুধু এতটুকু আমরা পড়বো, সেটা হচ্ছে এফআইআর। এই এফআইআর সংক্রান্ত যে জিনিসটা, শুধু এই যে ফৌজদারি কার্যবিধি 154, পিআরবির 243 প্রবিধান, আবার বিপি ফর্ম 27 এবং বাংলাদেশ ফর্ম 5356, এইটুকুই শুধু এখানে আমরা পড়ে ফেলব। ওকে, নেক্সট যে ব্যাপারটা আসবে একটু লক্ষ্য রাখেন। শর্টকাট প্রিপারেশন নেবেন আর আপনারা সফল হবেন। এরপরে হচ্ছে কি, এরপরে আপনি পড়বেন কোনটা,
এর পরের যেটা লাগবে দেখেন, যেটা লাগবে সেটাই শুধু আমরা দেখতে পাচ্ছি যে এর পরে যেটা লাগবে এটা হচ্ছে পুলিশের যে ড্রয়িং দ্য হোয়াট এক্স্যাক্টলি দ্য সার্চ ওয়ারেন্ট, যে ব্যাপারটা একটা সন্তান কিভাবে তল্লাশি, এই যে তল্লাশি জিনিসটার থেকে একটা কোশ্চেন আপনাদের চলে আসবে ভাই বোনেরা, পুলিশ ভাই বোনেরা। দেখেন এই তল্লাশি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা দুর্দান্ত তল্লাশি। এই তল্লাশি থেকে আমরা একটা কোশ্চেন কমন পাবো। এই তল্লাশি থেকে যে কোশ্চেনটা হবে, প্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সিআরপিসির কোথায় আছে সেটা। সিআরপিসি মানে কিন্তু ফৌজদারি, আমরা শর্টকাটে এখন লিখবো সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি। এরপরে আমরা লিখবো পিআরবি, পিআরবির কোথায় আছে সেটা আমরা লিখবো। এরপরে শুধু মাথায় রাখবেন পিআরবির পরে আপনি লিখবেন যে বাংলা বিপি ফর্ম নাম্বার, বিপি যেটা ফর্ম, এই বিপিএফ ফর্ম লক্ষ্য রাখেন, বিপি ফর্ম মানে এটা, আর বিডি ফর্ম মানে কি বাংলাদেশ ফর্ম। লক্ষ্য রাখেন কি যে মজা, আমরা দেখতে পাই এই তল্লাশিটা আছে যে আমরা সিআরপিসির দিকে একটু যদি তাকাই, 98 কিন্তু বস্তু তল্লাশির কথা বলা আছে, এই যে বস্তু, আর 100তে ব্যক্তি, আটক ব্যক্তিকে তল্লাশি। 98 বন্যায় যে বস্তু, অশ্লীল পুস্তক এগুলো, আর 100তে ব্যক্তি। 100 কেন ব্যক্তি? যে ব্যক্তিরাই সেঞ্চুরি মারে আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে কি 102 আমরা দেখতে পাই, এখানে কিন্তু 102-এও আমরা দেখতে পাই, 103-এও কিন্তু খেলা দেখতে পাই আমরা, পাশাপাশি 165 ধারাতেও কিন্তু সিআরপিসিতে দেখতে পাই। এবার যদি পিআরবির দিকে একটু মুখ ফিরে নেই, 280-তে কিন্তু আমরা দেখতে পাই এই প্রবিধানে। এবার বিপি ফর্মের দিকে যদি তল্লাশি একটু তাকাই, 44-তে আমরা কিন্তু এটা পেয়ে যাই। এন্ড নট অনলি দ্যাট, 5274-এ আমরা যেটা দেখি এটা হচ্ছে বাংলাদেশ ফর্ম, 274-এ আমরা বাংলাদেশ ফর্মে এই একই বিধান দেখতে পাই। একটু বাংলা লিখলে হয়, ইংলিশ লিখলে হয়। যদি ইংলিশ লিখতে সমস্যা হয় আপনাদের, তাহলে সিআরপিসি আমরা বারবার বলতেছি ফৌজদারি, পিআরবি মানে তো মানুষ বোঝেই, বিপি ফর্ম, আর এটা বিডি বাংলাদেশ ফর্ম। এখান থেকে একটা তল্লাশি আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা থেকে একটা খেয়াল রাখবেন, এই কোশ্চেনটা আসবে 99-এর এ। 99-এর এ শুনলেই মনে হচ্ছে তসলিমা নাসরিনের, ডক্টর তসলিমা নাসরিনের আমরা জানি জামিনও দেওয়া হয়েছে, আপনারা জানেন রাইটার। এই যে তসলিমা নাসরিনের যে একটা কেস, ডক্টর তসলিমা নাসরিন ভার্সাস স্টেট কেসে আগাম জামিন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছিল? লজ্জা বইটা ছিল আলোচিত বই। এই লজ্জা বইয়ের আমরা দেখেছি এর জন্য 99 পুস্তক বাজেয়াপ্ত করেছিলেন লজ্জা 99-এর ক ধারা মোতাবেক। লক্ষ্য রাখুন বন্ধুরা, কত সৌন্দর্য, এইটা 100% পরীক্ষায় আসবে 99-এর ক। ওকে, নেক্সটে আমরা চলে যাচ্ছি। এরপরে যে কোশ্চেনটা আসবে, আসুন এই কোশ্চেনটা আপনাদের চলে আসবে। সেটা কি আসবে একটু দেখেন। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্ন সিজার লিস্ট থেকে একটা কোশ্চেন আপনাদের এরা করে ফেলবে। সিজার লিস্টটা কি? আমরা জানি যে সিজার লিস্ট জিনিসটা কি, হোয়াট এক্স্যাক্টলি দ্য পুলিশের যে সিজার লিস্ট, পুলিশ ভদ্রলোক পুলিশেরা আমাদের কি করতেছেন সমাজ ব্যবস্থা। এই যে সিবিআই সিজার লিস্ট যে আমরা দেখতেছি যে এই লিস্টে কি কি থাকতেছে, লিস্টার সিস্টেম কি, সার্চ এন্ড সিজার যে করতেছে পুলিশ অফিসাররা বাংলাদেশের, বিডি পুলিশ থেকে শুরু করে আমরা দেখি যে সিবিআই করতেছে, সিজার লিস্ট করতেছে টপ পুলিশ। এটা তো বাংলাদেশ পুলিশ, যদি পিবিআই দিয়ে দিই সেক্ষেত্রে পিবিআই দিলে কেমন হয় আমরা পাশে। আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোক পুলিশ সাহেবেরা আমাদের এখানে দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ আছে। তো সিজার লিস্টটা যদি আমরা একটু তাকাই, বাংলাদেশ পুলিশের দিকে একটু তাকাই, সমস্যা যে হবে তা না, পুলিশের এখানে সিজার লিস্ট তৈরি করতে আমরা যদি এখান থেকে সিজার লিস্ট পুলিশ পিবিআই দিয়ে দিই, তো এখানে ট্রিপল মার্ডার উন্মোচন করেছে পিবিআই, ফুল মার্ডার করতেছে। আচ্ছা সমস্যা নাই, আমরা এখান থেকে সিজার লিস্ট পুলিশরা করতেছে রাইটিং ফুল বাই পুলিশ। আমরা যদি দেখি কজ লিস্ট, যেটা আমরা দেখেছি জব্দ তালিকা, জব্দ তালিকা, এই জব্দ তালিকার থেকে একটা কোশ্চেন কিন্তু পুলিশ প্রশাসন নিয়োগ জেলা ভিত্তিক শূন্য পদের যে পুলিশ কনস্টেবল সাহেবেরা আছে, জব্দ বাংলাদেশ। আচ্ছা জব্দ তালিকা আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে নিই, একটু ধৈর্য ধরেন।
বাই পুলিশ অফিসার, ভদ্রলোক পুলিশ অফিসার থেকে আমরা নিয়ে আসি। তো রাইডিং বাই পুলিশ অফিসার যদি আমরা দেখে ফেলি, তো সেখান থেকে পুলিশের যে জব্দ তালিকার যে খেলাটা, এটা আমরা একটু দেখে ফেলি। জব্দ তালিকায় কিন্তু পুলিশ করতেছেন আমাদের বিডি পুলিশ, বাংলাদেশ পুলিশের যদি আমরা দেখি, তো সেখানে বাংলাদেশ পুলিশ কি লিখতেছে, জব্দ তালিকা। আচ্ছা, ওখান থেকেও আমরা দিতে পারি, বিডি না দিয়ে দেরি করা যাবে না। তো জব্দ তালিকাটা কিভাবে হচ্ছে আমাদের সময়, এই যে আমরা একটা পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি, ভদ্রলোক পুলিশ অফিসার, পাশাপাশি এরাও কিন্তু করতেছে পুলিশ রিপোর্ট। তো এখান থেকে আমরা করে ফেলি যে জব্দ তালিকা একটা পুলিশ অফিসার কিভাবে করতেছে আমাদের সমাজে। আমরা এখান থেকে একটা কোশ্চেন পাবো। আমরা দেখে ফেলি যে এই জায়গাটার থেকে একটা কোশ্চেন, জব্দ তালিকা সবাই লিখে ফেলতে পারে যে জব্দ তালিকা সিজার লিস্ট যেটাকে বলা হচ্ছে, এই যে জব্দ তালিকা পুলিশ অফিসার তৈরি করে, এখান থেকে একটা কোশ্চেন আমাদের হতে পারে। তো এই জব্দ তালিকাটা কেমন করে করতেছেন, এই যেখানে করতেছেন পুলিশ অফিসার, এই বিধানটা আমাদের জানতে হবে। যে প্রথমে আমরা কিন্তু ফৌজদারি দেখাচ্ছি, তাহলে ফৌজদারি বাংলাতেও ইংলিশে লিখলে কোনো সমস্যা হবে না, তবে দ্রুত লেখার জন্য এত লেখার টাইম নাই, এই জন্য আমরা ফৌজদারি না লিখে শর্টকাটে লিখতেছি সিআরপিসি। এই সিআরপিসি মানে ফৌজদারি। তো এই জব্দ তালিকা 100 আমরা 3-এ দেখতে পাই, 103-এর 2 উপধারায় এই খেলাটা আমরা দেখতে পাই। যখন আমরা পিআরবির দিকে পুলিশ এইটাতে যাচ্ছি, তখন 280-তে আমরা এই খেলাটা দেখতে পাই, 280 ধারাতে। এরপরে আমরা যখন চলে যাচ্ছি বিপি ফর্মে, বিপি একটা ফর্ম আছে, এই বিপি ফর্মে আমরা যখন চলে যাচ্ছি, এরা বলতেছে 44-এ আমি বসে আছি ভাই। এরপরে আমরা যখন শিখবো বিডি ফর্ম 5276, বিডি মানে বাংলাদেশ ফর্মে যেটা যাচ্ছি 5276-এ বসে আছে, নিদারুণ কষ্ট বুকে চাপা নিয়ে আমাদের এই যে জব্দ তালিকা, এই জব্দ তালিকার এইটুকুই আপনাকে পড়তে হবে, বেশি এখানে পড়তে হচ্ছে না। এরপরে আমরা যাব যে সুরথাল থেকে একটা কোশ্চেন আপনাদের চলে আসবে। এই সুরথাল যেটাকে বলা হচ্ছে যে সুরথাল জিনিসটার থেকে একটা কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। তো পুলিশের যে সুরথাল বলা যাচ্ছে যে ইনকুইস্ট যেটাকে বলা যাচ্ছে, আমরা যদি বলে ফেলি ইংলিশ ইনকুইস্ট বাই পুলিশ, আমরা চিন্তা করি তাহলে কতই না সুন্দর। তো এই যে পুলিশের যে সুরথাল রিপোর্ট, একটা পুলিশ লাইন, পুলিশেরা যে ইনকুইস্ট করে ফেলে, হাউ টু অ্যাকচুয়ালি পুলিশ ইনকুইস্ট, সেইটা যদি আমরা একটু দেখতে চাই, এইটাকে আমরা যদি দেখতে চাই, ইনকুইস্ট পুলিশরা যায় সেখানে করে ফেলতেছে একটা লাশকে, পুলিশ লাইন বা যেখানেই হোক, ইনকুইস্ট বাই পুলিশ যদি আমরা বিডি লিখে ফেলি, বাংলাদেশের ইনকুইস্ট বাই পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে তাড়াহুড়া করে কিন্তু এই জিনিসটা করতেছে আমাদের সমাজে। তো ইনকুইস্ট করতে গিয়ে আমরা এখানে পুলিশ অফিসারদের দেখতেছি, পুলিশ অফিসার আমাদের এখানে আছে। তো এই যে জায়গাটাতে আমরা যখন দেখব যে সুরথাল করতেছেন কোথায়, এই যে সুরথাল যেটাকে বলা হচ্ছে, পুলিশ কিন্তু সুরথাল করতেছে। আমাদের বিষয় হচ্ছে প্রথমেই কিন্তু আমরা দেখাচ্ছি সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি, তারপরে পিআরবি দেখাচ্ছি আমরা, তারপরে আমরা দেখাচ্ছি যে বিপি ফর্মটা কেমন হচ্ছে, বিপি এফতে ফর্ম, আর বিডি মানে বাংলাদেশ ফর্ম, এফতে ফর্ম। তাহলে এইখানে যদি আমরা দেখি যে 174-এর 1-এ কিন্তু দেখাচ্ছেন 1 উপধারায়, আর পিআরবিতে আমরা যদি তাকাই 299-এ বসে আছে ভদ্রলোকেরা এই খেলাটা। আর আমরা যখন বিপি ফর্ম দেখতেছি 48টা শুধু পড়বেন, এন্ড নোট অন বিডি ফর্ম 5378, 5378টা পড়ে ফেলবেন। এইটুকুই শুধু পুলিশের জন্য গ্রহণযোগ্য এবং খুবই ইম্পর্টেন্ট। তো বেশি পড়া যাবে না, বেশি পড়লেই কিন্তু অবস্থা টাইট, অল্প অল্প পড়তে হবে, অল্প পড়বেন কাজ করবেন, পুলিশ পদোন্নতিতে লুফে নেবেন এবং ল ডক্টরের সাথে থাকবেন। এরপরে যখন আমরা এদিকে যাব, তখন কতই না সুন্দর হয়ে যায়। আমরা যখন দেখতেছি যে আদালতের যে একটা সমন, হোয়াট এক্স্যাক্টলি দা সমনের প্রসেসটা, এখান থেকে একটা কোশ্চেন আপনাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন যে একটা সমন, এই যে আদালতের যে একটা সমন, এখান থেকে একটা কিন্তু কোশ্চেন চলে আসবে। লক্ষ্য রাখেন বন্ধুরা, বুঝে বুঝে পড়তে হবে সমন থেকে। এই সমন থেকে যে কোশ্চেনটা আসবে, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু আমরা লিখতেছি সিআরপিসি, শুধু মনে রাখেন সিআরপিসি কত, তারপরে পিআরবি কত বিধান প্রবিধানে আছে, এবারে বিপি ফর্মে কোথায় আছে, বিপি ফর্ম
এরপরে বাংলাদেশ ফর্ম বিডি ফর্মে কোথায় সেটা বসে আছে। বন্ধুরা আমরা দেখতে পাই 68 ধারা থেকে 74 ধারা পর্যন্ত সিআরপিসিতে বসে আছে আমাদের ভদ্রলোক সুমন সাহেব। এরপরে পিআরবিতে আমরা যদি তাকাই 471 এই প্রবিধানে বসে আছে এটা, এবং আমরা যদি বিপি ফর্মের দিকে তাকাই সেখানে 3967 এই খেলা আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে হাইকোর্ট, এখানে যেহেতু এটাতে নাই দেওয়ার দরকার নাই, হাইকোর্ট ক্রিমিনাল যে প্রসিজার যে ফর্ম এইটাতে আমরা কিন্তু 12তে দেখতে পাই এই একই বিধান। লক্ষ্য রাখেন আমরা ভুল করছি কিনা। বিপি ফর্ম এসপিতে 440 বি, সরি একটু ভুল হয়েছে, হাইকোর্ট যে ম্যানুয়াল 40 বি এইখানে আছে এই বিধানটা, এটা অত লাগে না, শুধু বিপি ফর্ম বা পিআরবি এইটুকু হলেই এনাফ। তো এইটুকু মাথাতে সেট করে নেন খুবই সুন্দর করে। এরপরে আমরা কোশ্চেনে চলে যাব কোনটা লাগবে। এরপরে আপনার লাগবে ওয়ারেন্ট। ওয়ারেন্ট থেকে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। তো দেখা যাক যে ওয়ারেন্ট থেকে আমাদের কি পড়তে হচ্ছে, আসলে আপনার কি লাগবে। ওয়ারেন্ট যে বিষয়টা, এই বিষয়টাকে ফুটে তুলতে আমরা দেখতে চাই 1 2 লর্ডস ওয়ারেন্ট। তো ওয়ারেন্ট থেকে আমরা এখান থেকে কি নিতে, যে কোনো একটা দিতে পারি, যে ওয়ারেন্ট জারি করছে পুলিশ তো ধরতেই যাবে, ওয়ারেন্ট যেহেতু দিয়ে দিয়েছে ওয়ারেন্টের কপি, গ্রেপ্তারি ওয়ারেন্ট এখান থেকে দেখাতেও আমরা পারি, সমস্যা নাই। গ্রেপ্তারি ওয়ারেন্ট এখান থেকেও আমরা নিতে পারি, কাকে কাকে ধরতেছে, পরোয়ানা কি, গ্রেপ্তারি ওয়ারেন্ট কি, এই ধরনের একটা পরোয়ানা থাকে। আমরা যদি এটাকে স্টেপ সিস্টেম করে এভাবে নিয়ে নিই খুব খারাপ হবে। এই যে গ্রেপ্তারি পরোয়ানার যে এরকম একটা লেখা থাকবে, তো এই যে গ্রেপ্তারি ওয়ারেন্টটা যখন আমরা দেখবো, এই ওয়ারেন্ট থেকে একটা প্রশ্ন হতে পারে। তো ওয়ারেন্টটাতে কি পড়বো আমরা একটু দেখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি যে যখন এটা সিআরপিসি আমরা লিখছি, তো ওয়ারেন্টটা আমরা কি পাচ্ছি, সিআরপিসিতে ওয়ারেন্ট হলে 75 1 ধারা বসে আসছে ভদ্রলোক ওয়ারেন্ট সাহেব। এরপরে হচ্ছে আমরা যদি পিআরবির দিকে 468 দিকে তাকাই, পিআরবির দিকে তাকাই 468 ধারাতে বসে আছে নিদারুণ কষ্ট বুকে চাপা নিয়ে। এরপরে ওয়ারেন্ট আছে কোথায়, বিডি ফর্মে যদি আমরা একটু তাকাই, আমরা দেখতে পাই বিডি একটা ফর্ম আছে বাংলাদেশ ফর্ম, এখানে 3905 বসে আছে নিদারুণ কষ্ট বুকে চাপানি এই ওয়ারেন্ট। এবং হাইকোর্টের যে ক্রিমিনাল প্রসিডিং ফর্ম আছে সেখানে আছে 12তে, তাহলে ওয়ারেন্ট থেকে আসবে এখান থেকে। লক্ষ্য রাখুন ওয়ারেন্ট গেল। এরপরে যে কোশ্চেনটা আসবে আমরা সিআরপিসি থেকে, এটা আমরা একটু দেখে ফেলব। এরপরে হচ্ছে আইনগত অধিকার, এগুলো লাগবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত লাগবে না, গ্রেপ্তার সংবিধানে আমরা দেখতে পাই এগুলো অনেক বেশি। তো গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার আমরা যদি দেখতে পাই, গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারটা কি আছে, কি করতে পারবে। আমরা জানি ধরেন এই লোকটাকে গ্রেপ্তার করা হয়ে গেছে, লক্ষ্য রাখেন এই যে এই মানুষটাকে কিন্তু আমরা গ্রেপ্তার করে ফেলি, বা আপনি পুলিশ অফিসাররা গ্রেপ্তার করে ফেলেন, এরও তো আইনগত অধিকার আছে। তার মানে অ্যারেস্টেড পারসন, যেটাকে বলা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি, একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার কি কি আছে, ব্যক্তির আইনগত অধিকার কি আছে। পুলিশ তো শুধু ধরে নিয়ে গেলেই হবে না, আইনগত তাকে অধিকারও দেওয়া আছে যে কি করবে, তাদের চিকিৎসা করবে কিনা, সাংবিধানিক কোনো অধিকার আছে কিনা, এইটাও কিন্তু সূক্ষ্ম একটা বিষয়। আমরা যখন দেখতে পাই সিআরপিসির দিকে যখন আমরা তাকাচ্ছি, এখানে তাদের কিন্তু প্রথমে আমরা যদি সংবিধানের দিকে তাকাই, বাংলাদেশ সংবিধান, এই সংবিধানে তার বিধান অসংখ্য আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখেছি সংবিধানে 31, 33 আর কত 35, 31, 33 আর 35 অনুচ্ছেদে, অবশ্যই এগুলা অনুচ্ছেদ বা আর্টিকেলে আমরা তার খেলা দেখেছি। সংবিধান আমাদের সর্বোচ্চ আইন, এই জন্য আগে দিলাম। এরপরে সিআরপিসিতে যখন আমরা দেখছি 56 আর 80-তে বসে আছে ভদ্রলোক এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তির যে অধিকার আইনগত, সেটা আমরা দেখতে পাই। এরপরে যখন ইউডিএইচআর দেখি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর দিকে তাকাই, তো 48 সালে 9, 10, 11, 61, 9, 10, 11, 11তে আমরা এটা দেখতে পাই। লক্ষ্য রাখেন যখন আমরা পিআরবির দিকে তাকাচ্ছি অসংখ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে
কত আছে 317 আছে, 300 কততে আছে 30 আছে, 300 কত আছে আমরা দেখতে পাচ্ছি যে 17তে আছে, 330-এ আছে, তারপরে হচ্ছে 322-এ আছে, পিআরবির 328-এ আছে, তারপরে 327-এর এ, 333, 327-এর এ বা 333 পিআরবির এখানে লিপিবদ্ধ আছে। আমরা শিশু আইনে যদি তাকাই সেখানেও কিন্তু আমরা এটা পাই। শিশু আইন, এই শিশু আইনের কোথায় আছে? শিশু আইনের আমরা দেখতে পাচ্ছি 48 ধারাতে এই একই বিধান আমরা দেখতে পাচ্ছি। তার মানে মজাদা হচ্ছে এই অ্যারেস্টেড পার্সনের কিছু অধিকার আইনগত আছে। এইটার থেকে একটা কোশ্চেন হতে পারে। এরপরে যে প্রশ্নটা হতে পারে, এরপরে যদি কোশ্চেন হয় শুধু যদি অ্যারেস্ট বলি, এটা তো নিয়েছিলাম, শুধু অ্যারেস্ট যদি বলি, ধরো এই মেয়েটাকে অ্যারেস্ট, এখান থেকে একটু তথ্য লাগবে। আইনগত অধিকার তো গেল, এবার শুধু অ্যারেস্টটা যদি আমরা বলি, এই যে এই মেয়েটাকে অ্যারেস্ট শুধু, তাহলে মানে এটাকে গ্রেপ্তার। তাহলে শুধু যদি গ্রেপ্তার থেকে কোশ্চেন হয় তখন আমাদের দুটা জিনিস জানতে হবে। এই দুটা জিনিস কি? সিআরপিসিতে আপনি পড়বেন যে গ্রেপ্তার হলে কি, আর একটা জিনিস পড়বেন সিআরপিসির পাশাপাশি আপনি পড়বেন পিআরবিটা শুধু মনে রাখতে হবে। সিআরপিসিতে আমরা জানি গ্রেপ্তার 46 ধারাতে আছে, আর পিআরবিতে 316। তো এই জায়গাটা খালি মনে রাখতে হবে, এর বেশি লাগবে না। এরপরে যে প্রশ্নটা আসবে আমরা দেখতে পাচ্ছি যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার। এই যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার যখন করতেছে ধরো একটা সমাজ ব্যবস্থায়, তখন একটা খেলা কি করতে, ওয়ারেন্ট দেয়নি, মূলত বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার। তো বিনা ওয়ারেন্টে যখন গ্রেপ্তার করতেছে তখন খেলাটা কি হচ্ছে, এই জায়গাটার থেকে একটা কোশ্চেন হতে পারে আমাদের। আমরা জানি যে এখান থেকে 100% একটা কোশ্চেন আসবে। এই বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করলে এটা বড় একটা প্যাকেজ, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। এই বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করছে, লক্ষ্য রাখুন, বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করছে। তখন আমরা যে খেলাটা দেখব এখানে কিন্তু আমরা দেখতে চাই যে প্রথমে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার যখন সিআরপিসির দিকে তাকাই, তখন সেখানে 54 ধারায় 5 আর 9 যোগ করে দিলে 9 প্রকার ব্যক্তিকে কিন্তু বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাচ্ছে। এবার 55 ধারাতে কিন্তু 3 প্রকার ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার পুলিশ করতেছেন। এরপরে আমরা যদি চিন্তা করি যে রেলওয়ে আইন যদি 1980-তে যাই, রেলওয়ে আইন, এই রেলওয়ে একটু বাংলাতেই লিখি তাহলে আবার বুঝবে না। এই রেলওয়ে আইনে যদি আমরা একটু তাকাই, এখানে 1980 সালে রেলওয়ে আইন, তো এখানে কিন্তু 101-এ আমরা এটা দেখতে পাচ্ছি, 101-এ আছে, 102-এ আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 119-20-এ আছে, 119, তারপরে 120, তারপরে হচ্ছে 126, অনেকগুলোতে আছে 126, তারপরে হচ্ছে 127, 128, 127, তারপরে হচ্ছে 128। এখানে রেলওয়ে আইনে অনেকগুলো 29, 30, 31, 32, এরপরে 28 থেকে 32 পর্যন্ত, 132 পর্যন্ত রেলওয়ে আইনে। তার মানে রেলওয়ে আইনে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার অনেকগুলো আছে। এরপরে যদি আমরা চিন্তা করি যে পুলিশ অ্যাক্টে যদি আসে, পুলিশ আইনে কোথায় আছে, এই একই জিনিসটা পুলিশ আইনের কোথায় আছে? পুলিশ আইনে আমরা যদি দেখতে পাই, সেখানে এরা বলতেছে 34 ধারাতে আছে, আর 34 ধারার এতে বসে আছে নিদারুণ কষ্ট বুকে চাপে। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটা আসবে। এরপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এই দিকটা যে আর কিছু আইনে আছে কিনা, সড়ক পরিবহন আইনে কোথায় আছে? আমরা জানি যে সড়ক পরিবহন আইন থেকে কিন্তু আসবে। তো সড়ক পরিবহন আইনে যেটা দেখতে পাচ্ছি আমরা 72, 73, 75, 72, 73, 75-এ আছে, 72-এ আছে, 73-এ আছে, 75-এ আছে। আমরা দেখেছি যে 77, 79, 84 এগুলোতে আছে। তো সড়ক পরিবহন গেল। এবার অস্ত্র আইনের 12-তে আছে, আর্মস অ্যাক্ট 1800 অস্ত্র আইনের আমরা দেখতে পাচ্ছি 12 ধারাতে বসে আছে। এরপরে আমরা যদি দেখি যে খেয়া আইন, অসংখ্য আইনে আছে, আরো স্পেশাল ল গুলোতে অনেক আছে, এটা আমরা রিটেনে পড়াবো, টেনশনের কিচ্ছু নাই। তো বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধুরা। এরপরে আমরা দেখব কোথা থেকে আপনার কোশ্চেনটা হবে, রিমান্ড থেকে একটা কোশ্চেন আপনার চলে আসবে। এটাকে বলা যাচ্ছে RAMAND, রিমান্ড। এই রিমান্ড থেকে একটা কোশ্চেন কিন্তু পিটাচ্ছে মাঝে মাঝে। আমরা জানি যে পুলিশ অফিসার কিন্তু জিজ্ঞাসাবাদ করতেছে বা রিমান্ডে নিয়ে যায়, একটু পিটুনি দেয়। তো রিমান্ডে যদি আমরা চিন্তা করি, সবসময় যে এটা হয় এমন না, আপনারা অবশ্যই ভালো মানুষ ছাড় দিবেন। যে বিষয়টা হচ্ছে যে এই যে পুলিশের রিমান্ড, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। সর্বোচ্চ রিমান্ড কত? এটা হতে পারে যে 15 দিন।
এটা কোথায় আছে? 167(2) ধারাতে আমরা দেখতে পাই সর্বোচ্চ রিমান্ড, পুলিশ অফিসার রিমান্ড নিতে পারবে। আমরা দেখতে পাই যে সেখানে সিআরপিসিতে যদি আমরা একটু তাকাই 167 ধারাতে 67(2) ধারাতে পেয়ে যাই। এরপর পিআরবিতে যখন তাকাবো, এইদিকে যখন তাকাচ্ছি, এই রিমান্ড ভদ্রলোক বসে আছে 324 প্রবিধান। এটা কিন্তু সবসময় লিখবেন প্রবিধান, প্রবিধান, এটা কিন্তু প্রবিধান বা বিধান, এই জায়গাটা থেকে কোশ্চেন একটা আসতে পারে। তো 15 দিনটাও কিন্তু আপনাকে পরে আসতে হচ্ছে। এরপরে যে প্রশ্নটা আসবে আমরা দেখতে চাই যে আমরা দেখতে পাই যে কি বলে ওটাকে, ময়না তদন্ত, ময়না তদন্ত থেকে একটা কোশ্চেন আসতে পারে। সেটা যদি আমরা চিন্তা করি, দেখে ফেলি, ময়না তদন্ত যখন একটা মানুষ করতেছে, আমাদের পুলিশ সাহেবরা সমাজের বুকে, এই ভদ্রলোক লেডি পুলিশও যদি করতেছে, আসলে আমাদের সমাজে তো ময়না তদন্ত করতেছে। তো এই ময়না তদন্ত যখন করতেছে, ময়না পাখির নামে যদিও কালো অনেক তথ্য, ময়না তদন্ত যে বিষয়টা, তো এইটা আমরা এক্সপার্টরা ছাড়া করতে পারে না। তো এই যে ময়না তদন্ত যখন জিনিসটা আসে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা যে সিআরপিসি ভদ্রলোক বলতেছে আর পিআরবি ভদ্রলোক, বেশি পড়া লাগবে না এখানে। সিআরপিসি ভদ্রলোক বলতেছে কোথায়? 174(3), এই 174(3) কিন্তু ময়না তদন্ত, আর পিআরবি বলতেছে যে ময়না তদন্ত 299 প্রবিধানে, 299 প্রবিধানে। এইটুকু ময়না তদন্ত করতে বের হয়েছে এই পুলিশ অফিসার। সো খুবই সহজ ভাবে আমরা শিখে ফেলবো। এরপরে যে বিষয়টা আছে, বুঝতে পারছেন কিনা একটু আমাদের জানান। অপমৃত্যু যদি আমরা চিন্তা করি, ইউডি কেস যদি চিন্তা করি, ইউডি কেস আমরা বুঝি আইডি কেস হয়ে গেছে, আনন্যাচারাল ডেথ, যেটা আমরা যদি চিন্তা করি আনন্যাচারাল ডেথ, এই আনন্যাচারাল ডেথ যদি আমরা একটু খেয়াল করি, আনন্যাচারাল ডেথ জিনিসটাকে যদি আমরা একটু খেয়াল করে নিই, পুলিশ অফিসার আনন্যাচারাল ডেথ আমরা দেখতে পাই, অপমৃত্যু বলা হচ্ছে। যদি অপমৃত্যু বিডি চিন্তা করি, বাংলাদেশে অপমৃত্যু চিন্তা করি, তো অপমৃত্যু কিন্তু অনেক সময় ডেড হতে পারে। আমরা যদি এরকম না চিন্তা করি, অপমৃত্যুটা ডেড বডি আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে যে ভুল হয়ে যাবে এমনটা না। আমরা যখন অপমৃত্যুর দিকে চলে আসছি, অনেক সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষটার কিন্তু একটা অপমৃত্যু হয়ে, ধরে নিলাম আর কল্পনার গভীরে, যে এই মানুষটার যখন অপমৃত্যু হলো, এই যে মানুষটা দেখা যাচ্ছে এখানে অপমৃত্যু, যেটাকে ইউডি কেস বলা হয়, সংক্ষেপে সেটাকে ইউডি কেস বলা হয়, বা এটাকে অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু বলা যাচ্ছে। অপমৃত্যু বলা যাচ্ছে, আবার অস্বাভাবিক মৃত্যু বলা যাচ্ছে। তো এই যে অস্বাভাবিক মৃত্যুগুলোর কেস কিভাবে ডিল করবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে যদি সিআরপিসির দিকে তাকাই, কি বলতেছে, এই সিআরপিসির দিকে যদি তাকাই তখন, আর পিআরবির দিকে যদি তাকাই তখন আমরা কি দেখি, পিআরবির দিকে যখন আমরা তাকাচ্ছি তখন 299 ভদ্রলোকই দৌড়ে আসছে, কিন্তু সিআরপিসির দিকে তাকালে আমরা দেখি 174 আছে, 175 এই বিধান আছে, 76 আছে, 173 এই ইউডি কেসগুলো আছে। তো এইটুকুই মনে রাখতে হবে, বারবার কিন্তু আপনাকে রিকল করতে হবে কোন প্রশ্নগুলো আসলে হবে, এবং আজে বাজে কোনো ধারা মনে থাকবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আসবে। এরপরে আমরা দেখতে পাই এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আপনাদের আসবে, এইটা কি বেইল বা জামিন থেকে একটা কোশ্চেন আপনার চলে আসবে। এই জামিন থেকে যখন একটা কোশ্চেন হবে, এটা কেমন হতে, যে এই যে চাবি আনতেছে জামিন হবে, এখন ধরেন এই মানুষটার জামিন হবে, এই জামিন থেকে একটা কোশ্চেন আপনার চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি জামিন দিয়েছে অনেকে, এই কেসে আমরা যখন দেখব যে এখান থেকে আমরা জানি যে এটা জামিন বা বেইল, তো এই জামিনটা আমরা এখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটা দেখতে পাচ্ছি যে এই যে চাবি আনতেছে একজন, এ নামের একজন, এই বিটাকে কিন্তু জামিন দিয়েছে। তো এখান থেকে সিআরপিসি যদি আমরা চিন্তা করি, সেটা আমরা দেখতে পাই 496 থেকে শুরু করে 502 ধারাতে সিআরপিসিতে বসে আছে। আমরা জানি জামিন অযোগ্য অপরাধে 16 বছরের অক্ষম পীড়িত এটা আসে, জামিনযোগ্য অপরাধে দেওয়া হচ্ছে কি এটা আমরা বলে দিব একটু পরে। জামিনযোগ্য অপরাধ 496, আর জামিন অযোগ্য 497, আর আগাম জামিন 498 বুঝতে হবে। তো আমরা এই জায়গাটাতে যদি চিন্তা করি, বিডি ফর্মে আমরা দেখতে পাই, সেটা এই বিডি ফর্ম নাম্বার হচ্ছে
৩৯৯০ আমরা দেখতে পাই সেটা। আর ক্রিমিনালের যে ওইটা ৯৮-বি দেখি, ক্রিমিনাল হাইকোর্টের যে ম্যানুয়াল ক্রিমিনাল প্রসিডিং যে ফর্মটা, সেখানে ৯৮-বিতে এই জিনিসটা আমরা দেখতে পাই। তো খুবই সহজে আমরা এটা কিন্তু শিখে ফেললাম। এরপরে হচ্ছে জামিনের পরে আমরা দেখতে পাই যে অসংখ্য কেসে জামিন সংক্রান্ত বিধান আছে। এরপরে হচ্ছে আপিল থেকে একটা কোশ্চেন আসবে। দেখতে পাই যে আপিল টু কোর্ট আমরা চিন্তা করি, তো এই আপিল থেকে একটা কোশ্চেন আমাদের হয়ে যাবে। আপিল থেকে ধরেন এক জায়গা থেকে আপিল এই কোর্টে মনে করেন যে আপিল করতে আপিল শুনানি হচ্ছে, তো এই আপিল থেকে একটা কোশ্চেন আমরা দেখতে পাবো। এই আপিল লক্ষ্য রাখেন বন্ধুরা, এই জায়গাটা থেকে একটা কোশ্চেন মাস্ট আপিল, এই সিআরপিসির আপিল থেকে একটা কোশ্চেন হবে। আমরা জানি এই আপিল হচ্ছে আইনগত আর ঘটনাগত প্রশ্নে করা হয়। সিআরপিসিতে আপিল আমরা দেখতে পাই ৪০৪ থেকে ৪৩১ ধারা। এরপরে আমরা যদি আপিলের দিকে তাকাই, একটু ভিন্ন দিকে তাকাই, যে এটা তাহলে স্পেশাল লয়েও কিন্তু আছে, সিপিসিতেও কিন্তু আপিল আছে, কারণ সিপিসি আপনার সাথে জড়িত নয়, এই জন্য এটা পড়াচ্ছি না। ৯৬ থেকে ১১২ সিপিসি, আর আদেশ আছে ৪১ থেকে ৪৫, এটা সিপিসি দেওয়ানি মামলাতে আসে না। এবার যদি আমরা নারী ও শিশু নির্যাতন দমনে যাই, এখানে কততে আছে ৩০-এ আছে, ৩০ দিনের মধ্যে আপিল করা লাগে। কততে আছে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়, ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়, এটা জানতে হবে, ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। তাহলে এই জায়গাটাতে আপিল কোন ক্ষেত্রে হয়, আপিল হওয়ার ক্ষেত্রগুলো কি আমরা এটা একটু দেখতে পাই। আমরা এখান থেকে দেখতে পাই যে মুজা অখাদ্য ক্রোপ করা যায় না, মুজা অখাদ্য ক্রোপ করা যায় না। এই তাহলে মুতে কি মুসলেকা, যখন আমরা দেখতে পাবো মুসলেকা এই শব্দটা, তখন কিন্তু পরীক্ষার খাতায় দাগাবো আপিল। অপশন থাকবে, কিন্তু অপশন কিন্তু থাকবে আপিল, অপশনে থাকবে এরকম আপিল হবে না রিভিউ হবে না রিভিশন হবে, কোনটা হবে আসলে। তো এই ধরনের অপশন কিন্তু আপনাকে বা রেফারেন্স, এই ধরনের অপশন যখন দিয়ে দিবে আমাদের, তখন আমরা আপিল দাগাবো, কারণ মুসলেকা শুনলেই আপিল দাগাবো। এরপরে আছে জামানত নাকচ, যাতে হচ্ছে এই যে জামানত নাকচ, এই জামানত নাকচ শব্দ শুনলেই আমরা আপিল দাগাবো। আর অতে অপর্যাপ্ত দণ্ডাদেশ, এই অপর্যাপ্ত দণ্ডাদেশ শুনলেই আমরা চোখ বুজে মারবো আপিল। আর খাতে খালাস, আসামি খালাস দিলে আপিল। আর দতে দণ্ডাদেশ, দণ্ডাদেশ শুনলেই আমি মারবো আপিল। আর ক্রোক পুনরুদ্ধার, ক্রোক কথা শুনলেই, ক্রোক পুনরুদ্ধার কথা শুনলেই আবেদন অগ্রাহ্য যদি হয় আপিল। তার মানে আপিল শব্দ কখন দাগাবেন, মুজা ও অখাদ্য ক্রোক পুনরুদ্ধার করা যায় না, এই লাইনের মধ্যে। তো আপিলের বিধান অনেক স্পেশাল লয়েও আছে, এত পড়ার সময় নাই, পুলিশ ভাইদের সময় কম, তো বেশি পড়ার সুযোগ নাই, যতটুকু লাগবে ততটুকু আয়োজন আমাদের ল ডক্টর আইন শক্তি নিয়ে আসলো পুলিশ ভাই বোনদের জন্য এক দুর্দান্ত সিস্টেমেটিক অ্যাপ্রোচ। সো এরপরে যে কোশ্চেনটা আসবে অ্যাপ্রুভার, যদি আমরা চিন্তা করি, যেটাকে বলা হচ্ছে রাজসাক্ষী, যেটাকে বলা হচ্ছে, আমরা জানি কোর্টে যদি আমরা চিন্তা করি রাজসাক্ষী বানিয়ে দেওয়ার একটা সুযোগ আমরা দেখতে পাই, সেখান থেকে একটা কোশ্চেন হতে পারে বলে আমরা মনে করছি। তাহলে আমরা যদি সেটা দেখে ফেলি তাহলে কেমনটা হয় দেখি তো, একটু আমরা এটা দেখে ফেলি যে কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি রাজসাক্ষী বানিয়ে দিয়েছিল আমাদের এই কেডি পাঠক। একটু লক্ষ্য রাখেন সোনামণিরা, পুলিশ ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা আমাদের, তো এই যে বাবা এই জায়গাটাতে আমরা দেখতেছি কেডি পাঠক, আমরা দেখতেছি যে একে বলা হচ্ছে রাজসাক্ষী। কেন রাজসাক্ষী? এই রাজসাক্ষীর কিন্তু ইংলিশও আসতে পারে অ্যাপ্রুভার, এই ইংলিশটা হচ্ছে অ্যাপ্রুভার, একে একে রাজসাক্ষী বানিয়ে দেয় পুলিশেরা মাঝে মাঝে। তো এই রাজসাক্ষীর বিষয়টা আমরা যখন সিআরপিসির দিকে তাকাই, ৩৩৭, ৩৩৮ ধারায় বসে আছে নিদারুণ কষ্ট বুকে চাপানি। এরপরে হচ্ছে পিআরবির ৪৮৬-তে আমরা দেখতে পাই একই বিধান। পিআরবির দিকে যখন আমরা তাকাচ্ছি তখন আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৪৪৯-এও আছে, আবার ৪৮৬-তেও বসে আছে। এরপরে যখন আমরা আরো অনেক ধারাতে আছে, আমরা জানি ২৮৩, ২৮৬, হ্যাঁ ২৮৩, ২৮৬, হ্যাঁ অনেকগুলোতে আছে ২৮৬, তারপরে হচ্ছে ৪১৬, তারপরে হচ্ছে ৩৮৬, এগুলোতে কিন্তু বসে আছে ৪৯৬, পিআরবি অনেক জায়গাতেই এটা আছে। এরপরে হচ্ছে কি এভিডেন্স অ্যাক্টের কোথায় আছে ১৩৩,
এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই এভিডেন্স অ্যাক্টের 133টা পরীক্ষায় 100% লিখে রাখেন। এরপরে হচ্ছে কি যে এর পরের প্রশ্নটা কি আসবে আমরা একটু দেখে ফেলি সোনামণিরা, যে বেআইনি সমাবেশটা থেকে একটা কোশ্চেন আসতে পারে। এখন এটাকে কি বলা যায়? আনলফুল অ্যাসেম্বলি বলা যায়। আনলফুল অ্যাসেম্বলি বিডিতে বলা যায়। তো আনলফুল অ্যাসেম্বলি মাঝে মাঝে আমরা পুলিশ কিন্তু এটাকে কি করতেছে, পিটন টিটন দিচ্ছে। তো এই যে পুলিশ আনলফুল অ্যাসেম্বলি দূর করার জন্য অনেক কিছু কষ্ট করবে। পুলিশেরা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা জব, কষ্টের জব, কারণ পোশাক হচ্ছে এদের একটা কাল হয়ে দাঁড়ায়। মূলত এরাই কিন্তু দুনিয়ার সব দেখা জানমালের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু করে, কিন্তু দিন শেষে এই পোশাকের দোষ। তো এটা বুঝতে হবে যে পুলিশরা কিন্তু জীবন বাজি রাখে, জীবনের সবকিছু করে। মানুষের একটা মোবাইল হারালো, কি হলো, সবকিছু দিন শেষে তাদেরই দোষ। তো এই বৃত্ত থেকে আমাদের সরে আসতে হবে তাড়াতাড়ি বন্ধুরা। দিস ইজ দ্য মেসেজ হুইচ ইজ ভেরি মাচ ক্লিয়ার টু ইউ, যে এই বৃত্ত থেকে আমাদের সরতে হবে। একটা পুলিশ কিন্তু দিন শেষে এরাই সবকিছু যে শান্তিপূর্ণ ভাবে গড়ে তোলে। এই যে বেআইনি সমাবেশটাকে দূর করার জন্য পুলিশের ভূমিকা কিন্তু অগ্রগণ্য, কিন্তু সেটাকে আমরা অপব্যাখ্যা করি সমাজের ব্যবস্থায়। তো আমরা আবার তোরা মানুষ হ। তো এই যে বেআইনি সমাবেশ, সিআরপিসিতে আমরা যখন তাকাচ্ছি, বেআইনি সমাবেশটা ভদ্রলোকেরা বলতেছেন যে 127-28 আছে। আমরা জানি যে 127 আছে, 128 আছে, আমরা দেখেছি এটা। তো বেআইনি সমাবেশের 154 গল্প নাই। এরপরে হচ্ছে আমরা যদি দ্রুত বিচারের দিকে তাকাই, পিআরবির দিকে তাকাই, এই পিআরবির দিকে যদি তাকাই, সেখানে 153-তে ওই একই বিধান প্রবিধানে দেখেছি। দ্রুত বিচার আইনে যখন তাকাচ্ছি আমরা, স্পিডি ট্রায়াল দ্রুত বিচার আইনে, তখন সেখানেও কিন্তু এর একটা বিধান আমরা 4-1 ধারাতে পাচ্ছি। তো এই যে বেআইনি সমাবেশ দূর করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করতেছে 127, সামরিক শক্তি প্রয়োগ করতেছে 128, বেআইনি সমাবেশটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখব যে ক্রোক করতেছে, অনেক সময় কিন্তু সম্পত্তি ক্রোক করতেছে, তাই না? অ্যাটাচমেন্ট, লক্ষ্য রাখেন, অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি, ATS ইজ অ্যাটাচমেন্ট অফ, আমরা যদি প্রপার্টি তাহলে কতই না সুন্দর হয়ে যায়। অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি আমরা অনেক সময় কিন্তু কোর্ট কিন্তু রায় দিয়ে এই প্রপার্টিটাকে অ্যাটাচ করে নেয়। তো এই জায়গাটা থেকে যদি একটা কোশ্চেন হয়, আমরা কি করতে পারি? অ্যাটাচমেন্ট অফ প্রপার্টিটা আমরা করতে পারি। এখান থেকে একটা সুযোগ আছে বলে আমরা মনে করি। তো অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি কি হতে পারে একটু দেখে ফেলি, যে সম্পত্তি অনেক সময় কিন্তু ক্রোক করতেছে। তাহলে এই জায়গাটাতে ক্রোকের বিধান থেকে যদি আমরা চিন্তা করি, ক্রোক পুনরুদ্ধার কখন করা লাগে? এই ক্রোকের বিরুদ্ধে কিন্তু আপিল চলে। আমরা জানি ক্রোক পুনরুদ্ধারের বিরুদ্ধে কিন্তু আপিল চলে। এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে, আমরা যদি সিআরপিসির দিকে তাকাই তাহলে কি হবে, পিআরবির দিকে তাকাই কি পাই, লক্ষ্য রাখেন যে ক্রোক থেকে কোশ্চেন আমরা দেখেছি 88 ধারাতে বসে আছে, 88। আর এই পিআরবিতে আমরা যদি দেখি 400, আমরা সেই একই বিধান 473 থেকে 75 পর্যন্ত এই একই বিধান আমরা পাই। সো অ্যাটাচমেন্ট, এই যে ক্রোক পুনরুদ্ধারের আবেদন করতে হবে কতদিনের মধ্যে, এই যে জিনিসটা থেকে একটা কোশ্চেন হতে পারে বলে আমরা মনে করছি। এরপরে হচ্ছে হুলিয়া জারি, যদি আমরা চিন্তা করি প্রোক্লেমেশন, যদি আমরা চিন্তা করি হুলিয়া জারি, যদি আমরা একটু চিন্তা করি বা হ্যাঁ দেওয়া যায়, হুলিয়া জারি বা প্রোক্লেমেশন বলা যাবে। হুলিয়া আমরা একটু দেখি, হুলিয়া এই হুলিয়া জারির থেকে কিন্তু হুলিয়া জারি চলে আসতেছে, খুবই দুঃখজনক। হুলিয়া জারিটা আমরা দিই প্রোক্লেমেশন। এই প্রোক্লেমেশনটা যদি আমরা চিন্তা করি, প্রোক্লেমেশন অফ প্রোক্লেমেশন যদি আমরা দেখি, আচ্ছা সমস্যা নাই, প্রোক্লেমেশন আমরা যদি না দেখি, ওটাকে হুলিয়া জারি আমরা শব্দটাকে লিখে যদি দিই, হুলিয়া আসতেছে কেন? আচ্ছা সমস্যা নাই, আমরা একটা দেখে ফেলছি। হুলিয়া জারি যদি আমরা চিন্তা করি,
এই হুলিয়া জারি যখন অনেক সময় হুলিয়া জারি করে ফেলে, আমরা দেখতে পাই যে অনেক সময় মাইক হুলিয়া করতেছে সমাজ ব্যবস্থায়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কোনো একটা জায়গায় দেখলেই হয় যে হুলিয়া জারি সম্পত্তি নিয়ে যখন করতেছে, তখন আমরা দেখতে পাই একটা বিষয়, লক্ষ্য করুন, হুলিয়া জারি, এই হুলিয়া জারি কিন্তু একটা টাইম বেঁধে দেয়। হুলিয়া জারি প্রোক্লেমেশন যেটাকে বলে, এই হুলিয়া জারি কিন্তু টাইম দিতে দেয় 30 দিনের মধ্যে। 30 দিনটা মনে রাখতে হবে, টাইমটা 30 দিন। তো এই হুলিয়া জারি যখন আমরা সিআরপিসি তে দেখতেছি, তখন এরা বলতেছে 87 ধারাতে আমি বসে আছি। এরপরে যখন আমরা বিডি ফর্মে দেখতেছি, বিডি ফর্ম, তো সেখানে কিন্তু 3900 কত জানো 9 দেখতেছি। এরপরে দেখছি পিআরবি তে আমরা যখন দেখতেছি 472 বসে আছে ভদ্রলোক। এই হচ্ছে কাহিনী, এইটুকু মাথায় সেট করে রাখতে হবে বলে আমরা মনে করছি। এরপরে হচ্ছে কি, যদি তদন্ত চিন্তা করি, পুলিশের তদন্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আসবে ইনভেস্টিগেশন পুলিশ, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশন অফ পুলিশ অফিসার, দুর্দান্তদের পুলিশ অফিসার গুলো ইনভেস্টিগেশন করে, অনেক সময় করে। তো ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি চিন্তা করি, পুলিশ ইনভেস্টিগেশন বা যেটাই হোক, ইনভেস্টিগেশন তদন্ত করতে গিয়ে আমরা দুর্দান্ত অনেক কিছু দেখি তদন্ত করতে। তো সেখান থেকে যদি একটা আমরা দেখে ফেলি, তো পুলিশরা অনেক সময় তদন্ত করতেছে। তো এই তদন্ত করতে গিয়ে পুলিশরা চোখে কি ভাসছে, কারণ এটা একটা পুলিশ, এখানে পুলিশরা কি করতেছে, তদন্ত। তো এই জায়গাটা থেকে একটা কোশ্চেন মাস্ট, রিটেনে কিন্তু তদন্ত থেকে কোশ্চেন আসবে। এই তদন্তটা যদি শিখতে যাই, তাহলে আমরা তদন্ত দেখতে পাই সিআরপিসি তে কোথায় আছে, সংজ্ঞা কিন্তু আছে 4-1 কততে আছে, 4-1 ঠতে আছে। আর তদন্ত আরো আছে, পুলিশের যে তদন্তগুলো 156 থেকে শুরু করে 54, 55, 56 আমলযোগ্য মামলার তদন্ত করে 156 আমরা জানি তারা 155 আমলযোগ্য মামলার তদন্ত 156 করে, আমরা এটা জানি। এবং পিআরবির দিকে যদি তাকাই, এখানে আমরা কি দেখি, পিআরবি এই বিধান কোথায় আছে, তদন্ত 258, 259, 258তেও আছে, আবার 259 পিআরবিতে আমরা 391, 250 অনেকগুলোতে আছে। এগুলো খালি এখানে নাই, 391 আছে, আমরা দেখেছি 250-এও আছে, আমরা দেখেছি 258তেও আছে, পিআরবিতে অনেক জায়গায় আছে। তো 273-এও আছে, এগুলো লিখতে হবে। 635-এ আছে, 635 আমরা দেখছি, তারপরে 282-তে আছে এই যে পিআরবির। আবার এখানে দেখা যাচ্ছে যে 277-ও কিন্তু বসে আছে আমাদের ভদ্রলোক। কতগুলোতে পিআরবিতে আছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, তদন্ত হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিধানগুলো মনোযোগ দিয়ে মস্তিষ্কে সেট করতে হবে বন্ধুরা, মনোযোগ দিয়ে। তদন্ত গেল, এরপরে হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, প্রাইভেট ডিফেন্স যেটাকে বলা যাচ্ছে, আমরা দেখতে পাই প্রাইভেট অধিকতর যে বিষয়টা, অধিকতর তদন্ত, ফার্দার আমরা যদি দেখি, ফার্দার ইনভেস্টিগেশন এটার থেকে একটা কোশ্চেন আসতে পারে শর্ট। ফার্দার ইনভেস্টিগেশন আমরা দেখতে পাই, ইনভেস্টিগেশন কিন্তু ওখানেই আছে তা না, ফার্দার ইনভেস্টিগেশনের সুযোগ আছে, একবার করে আরেকবারও করার সুযোগ আমরা দেখতে পাই। এই যে ফার্দার ইনভেস্টিগেশনের জিনিসটাও কিন্তু আমাদের জানা লাগবে, কেমনে সূক্ষ্ম একটা জিনিস করার জন্য আবার একবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় তখন। তাহলে ফার্দার ইনভেস্টিগেশন যেটা বলা যায় অধিকতর তদন্ত। তো এই যে অধিকতর তদন্ত পুলিশ অফিসার করছে আমাদের সমাজ ব্যবস্থা, এইটার বিধানটা যদি আমরা একটু দেখতে চাই, সেখানে দেখতে পাই যে অধিকতর তদন্ত করতেছে সিআরপিসি তে কোথায় এবং পিআরবির কোথায়, এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সিআরপিসির দিকে তাকালে আমরা দেখি 156-3 উপধারাতে আমরা এর খেলাটা দেখতে পাই, এবং 172-2 দেখতে পাই, 172-2 অধিকতর তদন্ত। কিন্তু পিআরবির দিকে তাকালে 276 ওই একই বিধান পায়, শুধু আইনের বিধানটা সুন্দর করে মাথায় রেখে দেন। এইগুলোর থেকে কোশ্চেন হবে, আজে বাজে কিন্তু এত ধারা মনে থাকে না, শুধু যে পয়েন্টগুলো আসে এত 1290টা পিআরবি সম্ভব না একটা মানুষের পড়া। তো আমরা যতটুকু বলবো এর বাইরে আসবে না। প্রাইভেট ডিফেন্স যদি আমরা চিন্তা করি, সেখান থেকে একটা কোশ্চেন আসবে আমরা মনে করছি। এখন প্রাইভেট ডিফেন্স থেকে কোশ্চেন কেমন হতে পারে আমরা একটু দেখে ফেলি, যে একটা সন্তান এখান থেকে কি, প্রাইভেট ডিফেন্স মানে আমরা জানি
যে এই যে প্রাইভেট ডিফেন্স আছে, কিন্তু এর সাথে একটা মিল নাই। প্রাইভেট ডিফেন্স মানে কি? আত্মরক্ষার অধিকার। আমরা যদি এটাকে বলে ফেলি যে আত্মরক্ষার অধিকার, তো এইখানে কিন্তু ক্রাইম হবে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সেখানে কিন্তু একটা অপরাধ হবে না। তো এটাকে পিডিও বলা হয়, প্রাইভেট ডিফেন্স। এই জায়গাটা থেকে যেটা আসবে আমরা একটু দেখতে পাই যে এ আর এই বি, এখানে প্রাইভেট ডিফেন্সের খেলা দেখাচ্ছে। তো এইখানে আমরা যখন দেখতেছি যে প্রাইভেট ডিফেন্স, আমরা দেখতে পাই যে পেনাল কোডে আমরা যদি দেখি পিসি, পিসি মানে পেনাল কোড বা দণ্ডবিধি আমরা লিখে দিই, এভাবে লিখে দিই যে দণ্ডবিধি। এই দণ্ডবিধিতে কোথায় আছে? আমরা জানি যেটা 93 ধারা থেকে 106 বসে আছে। এরপরে আমরা এখান থেকে যেটা আসবে সেটা পরীক্ষায়, এখান থেকে আসবে দেহ রক্ষার্থে 100 আর 103 হচ্ছে সম্পত্তি রক্ষা ক্ষেত্রে 4টা ক্ষেত্রে মৃত্যু ঘটালে, আর 100তে আছে দেহ রক্ষার্থে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটালে এটা অপরাধ হবে না। এরপরে হচ্ছে আমরা যদি সংবিধানের দিকে তাকাই, বাংলাদেশের ধর্ষিত সংবিধানের দিকে তাকাই, তো সেখানে কি দেখতে পাই? 27 কিন্তু এই সেলফ ডিফেন্সটার ব্যাপার আর্টিকেলে আছে। এরপরে আমরা যদি একটু ভিন্ন দিকে তাকাই, আত্মরক্ষার সংবিধান সিআরপিসি নাই, পিআরবির দিকে তাকাই, ওই যে পিআরবি ভদ্রলোকের দিকে তাকাই, এভাবে পিআরবি লিখতে পারবেন আপনারা, টেনশনের কিছু নাই। এই পিআরবির বিধি 144 না কি কত দেওয়া যাচ্ছে? এটা হচ্ছে 153 আর 54, 153 প্লাস 154 হয়ে গেল। এইটুকুই শুধু আমরা করে ফেলবো, আত্মরক্ষা অধিকার হয়ে গেল। এরপরে কি থাকলো? এরপরে আমাদের আর কিছু নাই। অবৈধ জনতা নিয়ন্ত্রণ, যেটাকে বলা যাচ্ছে অবৈধ জনতা, এটা আমরা দেখাইছি, সংবিধানে দেখছি। মোটামুটি এখান থেকে এইটুকু পড়লেই আপনাদের একদম যে এক কুপকাত, তার মানে এই জায়গাটা থেকে কোশ্চেন হয়ে যাবে। এবার যে বিষয়টা আমরা দেখবো যে এখান থেকে সিআরপিসি তে যদি আমরা চিন্তা করি, একটু ফিরে যাই, সিআরপিসি তে রিটেন কোশ্চেনের প্যাটার্ন আমরা রিটেনে পড়াবো এখন না। রিটেনে আমরা কি পড়াতে চাই সেখানে দেখবো যে রিটেনে যেটা আসবে বিশেষ করে সিআরপিসি লিখিত, লিখিত প্রশ্ন আমরাও পড়াবো সুন্দরভাবে। তো লিখিত প্রশ্নে কি আসতে পারে সেটাও আমরা সিআরপিসি তে দেখব। এই লিখিত প্রশ্নে আমাদের যেটা আসবে, প্রথম যে জিনিসটা পড়তে হবে এইটা অনুসন্ধান, যেটাকে 3 ডাইমেনশন বলা হয়, অবিদ পড়তে হবে। অবিদ, অবিদ কি জিনিস? আমাকে পড়তে হবে অতে অনুসন্ধান। এই শরীয়তে আমরা এটাতে দেখতে পাচ্ছি অনুসন্ধান জিনিসটা আমাদের পড়তে হচ্ছে। অনুসন্ধান কে করে? ম্যাজিস্ট্রেট করে। আর বি থেকে বিচার করে কে? বিচার করে কোর্ট করে। আর ততে তদন্ত করে কে? পুলিশ। এই তদন্তটা পরীক্ষায় আসবে। এরপরে হচ্ছে কি যে এখানে এখতিয়ার আসবে, আদালতের এখতিয়ার, কোন আদালতের এখতিয়ার কি কেমন সেইটা। এরপরে আসছে হচ্ছে অপরাধ আমলে নেওয়া, অপরাধ কে কেমনে আমলে নেয় এটা আমাদের পড়তে হবে বলে আমরা মনে করছি। এরপরে তাকে এই সন্তানকে পড়তে হবে আপিল আর রিভিশনের মধ্যে পার্থক্য। আপিল বনাম রিভিশন, পিআরবির সাথে মিলে এই বিধানগুলো পুলিশ আইনের আপিল বিনাম রিভিশন। এরপরে যে সন্তানকে পড়তে হবে, যে তাকে পড়তে হবে জামিন সংক্রান্ত বিধানটা পড়তে হবে, জামিন এই জিনিসটা। এরপরে আর কি পড়তে হবে এখানে? এখতিয়ার মানে আদালতের ক্ষমতা, গঠন ক্ষমতা শুধু পড়তে হবে। অবৃত্তি, অনুসন্ধান, বিচার, তদন্ত, অপরাধ আমলে, আপিল বনাম রিভিশন পার্থক্য, জামিন। আর কি আছে যে বিনা ওয়ারেন্টি গ্রেপ্তারটা করতে হবে। তার মানে এখান থেকে বলা যায় গ্রেপ্তার অংশটা, গ্রেপ্তার করতে কেমন কি হবে, বিনা ওয়ারেন্টি কেমনে হবে, কেন সেটা ব্লাস্ট ভার্সেস বাংলাদেশটা চলে আসবে কেস ল, এই কেসটা পড়তে পুলিশ বিনা ওয়ারেন্টি কেন রিজনেবল হচ্ছে কিনা, 55 ডিএলআর আপনাকে দিয়ে লিখতে হবে কেস ল। আমরা 363 নাম্বার পাতায় এটা দেখতে পাই যে পুলিশ বিনা ওয়ারেন্টি গ্রেপ্তার কেমনে করতে পারবে, রিজনেবল হতে হবে, হোমসিক্যাল করলেও হবে না। সাইফুজ্জামান বনাম রাষ্ট্র কেসেও সেটা আমরা দেখেছি। এই কেস ল গুলো দিয়ে লিখতে হবে, কেস ল যারা জানবে তারাই পাবে। সাইফুজ্জামান বনাম রাষ্ট্র কেসের যে ডিরেকশন গুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী একজন পুলিশকে অ্যারেস্ট করতে হবে। তো এক হোমসিক্যালি অ্যারেস্ট করতে হবে না, রিজনেবল হতে হবে। আন্দাজে অ্যারেস্ট করবেন তাহলে কিন্তু হবে না। তো এই যে গ্রেপ্তারের ক্ষেত্রেও জবাবদিহিতা আছে পুলিশের, আবার ড্রাকোনিয়ান পাওয়ারও তাদের দেওয়া হয়েছে। তো একটা কথা মনে রাখতে হবে, কেস ল এগুলো লিখতে হবে। মোটামুটি এই জায়গাগুলোতে গ্রেপ্তার, জামিন এইটা। আর একটা আছে হ্যাবিয়াস কর্পাস রিট 491, এটা পড়ে। হ্যাবিয়াস দিনের পর দিন ধরে আটকে রাখা, হ্যাবিয়াস কর্পাস রিট আছে আমরা জানি 491 ধারা। যেমন আমরা দেখেছি
স্টেট ভার্সেস কোন কেসটা আমরা দেখেছি, ডিসি সাতক্ষীরা আমরা দেখেছিলাম এই কেসটা, মনে পড়ে কিনা? এই যে স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা, এই যে ডিসি আমরা দেখলাম যে স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা, এই কেসটা আমরা দেখেছি 46 ডিএলআর হাইকোর্ট ডিভিশনের একটা কাজ ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে একজনকে অন্যায়ভাবে ময়না বেগমকে কিন্তু জেলে নিয়ে রাখা হয়েছে বছরের কে বছর। আসলে অপরাধীকে ছিল আয়নাবাজির মতো কোহিনূর, কিন্তু তাকে কোর্ট বলছিল যে টু হ্যাভ দ্য বডি। হাইকোর্ট ডিভিশনের এই ক্ষমতাটা 491 এর ধারার যে ক্ষমতা, এটা একমাত্র এই রিটটা হাইকোর্টে করা হয়। 44 অনুচ্ছেদ এবং 102 বাংলাদেশ সংবিধানের এই অনুচ্ছেদ বলে আমরা দেখতে পাই হাইকোর্টে রিট করে তাকে বাঁচানো হয়েছে স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা। এই কেসগুলো দিয়ে আমাদের পড়তে হবে, এটা আমরা মনোযোগ দিয়ে পড়াবো, টেনশন কিছু নাই। আমরা আসি পাশে, পুলিশ ভাই বোনদের সাথে আছি। তো আপনারা যারা ছোট ভাই বোন যারা আছে, যারা পুলিশ পদোন্নতি চাই, সবাইকে সবাই জানিয়ে দিবেন প্রত্যেকটা জায়গায় যে আইন শক্তি ল ডক্টরের একটা সিস্টার কনসার্ন। দিস ইজ দ্য হোয়াট ক্যান সে বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড। এটা পুলিশ পদোন্নতি আছে, ভাই বোনদের আবার বলবেন অ্যাডভোকেটশিপেও আছে, আমাদের পুলিশ পদোন্নতি আছে, হাইকোর্টেও আছে, ব্যারিস্টারদের আমরা পড়াই, অ্যাডভোকেটশিপ বার কাউন্সিল পড়াই। সবাইকে একটু আপনারা নিজের দায়িত্ব সহকারে একটা ভালো প্রতিষ্ঠানকে দেখে দেওয়ার উদাত্ত আহ্বান জানি। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।